প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে অস্টিওপোরোসিস। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার শেখ জিন্নাত আরা নাসরিন 1961 সালের ডিসেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1984 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গাইনি অ্যান্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অনেক ধন্যবাদ, সবাইকে জানাচ্ছি আমার শুভকামনা। জি ম্যাডাম, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে অস্টিওপোরোসিস। যে সংখ্যাটি আসলে আগে অনেক কম ছিল, কিন্তু এখন আমরা ধীরে ধীরে কিন্তু এর সংখ্যাটি দেখছি অনেক ক্ষেত্রেই বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যেটি এখন বর্তমান বাংলাদেশে দেখেছি যে নানা ধরনের সচেতনতা বিষয়ক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই অস্টিওপোরোসিসকে প্রতিরোধ করবার জন্য। এই বিষয়টি সম্পর্কে জানবো। অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে একটু জেনে নিতে চাই, সেটি হচ্ছে অস্টিওপোরোসিস বিষয়টি আসলে কি? অনেক ধন্যবাদ। অস্টিওপোরোসিস যদি আমি বাংলায় বলতে চাই, সেটি হচ্ছে হাড় ক্ষয়ে যাওয়া। আচ্ছা। তো এটি দর্শকের জন্য বলা যে আমার হাড়টি যদি মজবুত থাকে, চলাফেরা করাটি সহজ হবে, কিন্তু সেই হাড়টি যদি ক্ষয় হয়ে যেতে থাকে ক্রমাগত, তাহলে ওখানে অনেকগুলো ছোট ছোট ছিদ্র হয়, একে বলে অস্টিওপোরোসিস। এবং অস্টিওপোরোসিস হওয়ার যে সবচেয়ে দুর্ঘটনা যেটি হয়, সেটি হচ্ছে যে অস্টিওপোরোসিস বোন সহজে ফ্র্যাকচার বা ভেঙে যায়। আচ্ছা। আর ভেঙে যাওয়ার কষ্টটি যে কত যাদের বাড়িতে হচ্ছে তারাই বুঝতে পারেন। একটি ছেলেই হোক একটি মেয়েই হোক, যদি হাড় ভেঙে যায় দিনের পর দিন বিছানায় থাকতে হয়। অ্যান্ড দ্যাট ইজ দ্য সোশ্যাল, মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড ন্যাশনাল বার্ডেন। সুতরাং অস্টিওপোরোসিস না হওয়াটাই এবং সেখান থেকে হাড় ভেঙে যাওয়া না হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা অস্টিওপোরোসিস নিয়ে কথা বলছিলাম। এই অস্টিওপোরোসিসের সমস্যাটা কাদের বেশি হয়ে থাকে? হ্যাঁ, এটিকে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। দেখা গেছে যে অস্টিওপোরোসিস কাউকে ছেড়ে দেয় না, ছেলে হোক পুরুষ হোক নারী হোক, সকলকেই সে আক্রান্ত করে। এটি বয়সের সঙ্গে সঙ্গে অস্টিওপোরোসিস আসবে। জীবনে যেমন চুলটি পেকে যাচ্ছে, চামড়াগুলো কুঁচকে যাচ্ছে, তেমনি হাড়ও ক্ষয়ে যাবে, হাড়টি আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। তবে বিশেষভাবে বলতে হবে যে মেনোপজোত্তর নারীদের অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আমি যদি একটা পরিসংখ্যান দিয়ে থাকি, দেখা গেছে 50 ঊর্ধ্ব নারীদের 3 জন নারীদের 1 জন অস্টিওপোরোসিস হয়েছে বা হাড় ক্ষয়ে যাচ্ছে। অপরদিকে 5 জন পুরুষের 1 জনের কিন্তু হাড়টি ক্ষয়ে যাচ্ছে। আচ্ছা। এই হাড় ক্ষয়ে যাওয়া থেকে তাদেরকে হাড় ভেঙে যেতে থাকে এবং হাড় ভেঙে গেলে খুবই দুঃখের বিষয় 2 বছরের মধ্যে তারা মারা যাচ্ছে, ম্যাক্সিমাম একটা মেজরিটি অফ দ্য পিপল, পরিসংখ্যান যেটি বলছে। সুতরাং এটি অত্যন্ত ইম্পর্টেন্ট। আরেকটি কথা বলতে চাইছি যে সারা পৃথিবীতেই দেখা গেছে যে 3 সেকেন্ডে একজনের হাড় ভেঙে যাচ্ছে। এই জন্য এই অস্টিওপোরোসিসের কারণে, এই জন্য অস্টিওপোরোসিসকে বলা হয় স্লো মোশন ডিজাস্টার। আচ্ছা, এটিকে আমাদের প্রতিহত করতেই হবে। জি, অস্টিওপোরোসিস নিয়ে আমরা শুনছিলাম। সেক্ষেত্রে কি কি কারণে আসলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে, সেটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে? আচ্ছা, উভয়ের ক্ষেত্রে একটি তো আছে বয়স। আমাদের বয়সের সাথে আমাদের শরীরের অনেক পরিবর্তন ঘটে, তেমনিভাবে হাড়টি আস্তে আস্তে ক্ষয়ে আসতে থাকে। সেক্ষেত্রে কি কম বয়সে অস্টিওপোরোসিস হবার সম্ভাবনা নেই? আছে। আচ্ছা। তবে ভাগ্যবশত দেখা গেছে যে যখন একটি শিশু, বাড়ন্ত শিশু যখন বড় হয়, একটি কিশোরে পরিণত হয়, তারুণ্যে পরিণত হয়, যৌবনে পরিণত হয়, এই সময়টাতে ক্ষয় হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আচ্ছা, আনলেস দে হ্যাভ গট সাম ডিজিজ। এই সময়টি হচ্ছে অস্থি বা হাড়কে শক্ত করার সময়। দেখা গেছে যে এই 30 ইয়ার্স বা 30 বছরের বয়সের ভেতরে সব নারী পুরুষের আসল যে হাড়ের ঘনত্ব বা মজবুত হাড়টি তৈরি হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, তবে এদেরও যে হতে পারে না তা নয়। যদি তাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়, তাদের ভিটামিন ডির ঘাটতি হয়, কোনো ক্যান্সার জাতীয় অসুস্থতা তাদের আক্রান্ত করে, তারা যদি ক্রমাগত কেমোথেরাপি বা রেডিওথেরাপি মানে নিতে হয়, বা তাদের যদি প্রলং স্টেরয়েডস
মানে স্টেরয়েড জাতীয় একটা কোনো medicine, রোগের কারণে আসলে asthma স্টেরয়েড জাতীয় বা ওষুধ নিচ্ছে। নেফ্রোটিক সিনড্রোম কিছুর জন্য নিতে হয়, অথবা তার যদি এন্ডোক্রাইন থাইরয়েড বা প্যারাথাইরয়েড ডিসঅর্ডার হয় তাদের ক্ষেত্রে দেখা হরমোনের যায়, সমস্যাগুলো যদি থেকে তাহলে থাকে। কিন্তু তাদের অস্টিওপোরোসিস হবে। কিন্তু মূলত ওই বয়সকালে অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানুষ বাঁকা হয়ে যায়, লাঠি নিয়ে হাঁটতে হয়, সেটা অস্টিওপোরোসিসের জন্য। জি, সেক্ষেত্রে আসলে অস্টিওপোরোসিস এই বিষয়টি নিশ্চিত হবার জন্য পরীক্ষা নিরীক্ষা কি কি রয়েছে? হ্যাঁ, আমরা সাধারণত দেখেছি যে কেউ যদি আমাদের সিমটম নিয়ে আসে, যেমন ক্রনিক ব্যাক পেইন, অনেক দিন থেকে তার কোমরে পিঠে ব্যথা হচ্ছে, তার হাইট যেটি রয়েছে সেখান থেকে সে ছোট হয়ে আসছে, বা তার হঠাৎ করেই হাত বা পায়ের কোন জায়গায় ভেঙে গেছে যেটি ভাঙার কথা ছিল না, সামান্য টোকা লাগলেই যদি ভেঙে যায়, এটাকে ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার বলা হয়। এরকম যদি হয় তখন তো আমাদের টেস্ট করতেই হবে। আচ্ছা, তবুও যদি কোনো কিছুই না থাকে, তবুও আমরা দেখেছি যে 65 ইয়ার্স হলে, কেন আমরা বলেছি যে 50 বছরের পরেই কিন্তু অস্টিওপোরোসিস শুরু হয়ে যায়। বিশেষ করে মহিলার কথা যদি না বললে নয়, মেনোপজের পরে প্রতি বছর, Postmenopausal বলছিলেন। এক্স্যাক্টলি, মহিলাদের কথা এটুকু না বললেই নয়, প্রতি বছর 1 থেকে 2% হাড় ক্ষয়ে যেতে থাকে। আচ্ছা, তাহলে 10 বছরে তার অনেক 10% হাড় ক্ষয়ে গেছে, তাহলে অস্টিওপোরোসিস হয়ে গেছে, আচ্ছা, তাহলে তার ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেই মহিলাটি 60 ইয়ার্স যখন হবেন তিনি, অথবা তার যদি কোনো ব্যাড হিস্ট্রি থাকে, তার ফ্যামিলি হিস্ট্রি, তার মার হাড় ভেঙে গেছে, দাদি বা নানির হাড় ভেঙে গেছে, বা তিনি কোনো ওষুধ গ্রহণ করছেন, সেক্ষেত্রে আমাদের বোন ম্যাস ডেনসিটি বা ডেক্সা দিয়ে আমরা হাড়ের ঘনত্ব নির্ধারণ করতে পারি। এবং WHO বলে দিয়েছে জি, যদি হাড়ের ঘনত্ব -2 এর নিচে চলে যায় তাকে আমরা অস্টিওপোরোসিস বলি, আচ্ছা, আর -1 থেকে -2 থাকলে অস্টিওপেনিয়া বলি। তো এইভাবে আমরা পরীক্ষা করতে পারি আসলে। জি, যাদের হয়তো আশঙ্কা করছেন যে তাদের এই অস্টিওপোরোসিসের সমস্যাটি থাকতে পারে, তারা আসলে কোন চিকিৎসকের কাছে যাবেন এই বিষয়টি নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা কাটান? তারা কি আসলে গাইনি ডক্টরের কাছে যাবেন, নাকি যারা অর্থোপেডিক ডক্টর রয়েছে তার কাছে যাবেন, নাকি তার যে হরমোনের কারণেই সমস্যাটি হচ্ছে সেই হরমোনের ডাক্তারের কাছে যাবেন? এই জাতীয় আসলে নানা চিন্তার মধ্যে তারা পড়েন। সেক্ষেত্রে আসলে তারা কি করণীয়, এবং এটি কি আসলে সবার মধ্যে একটি সমন্বয় প্রয়োজন কিনা সকল বিভাগের মধ্যে, এই বিষয়টি একটু জানবো। এটি খুব সুন্দর একটি প্রশ্ন। এখন ধরুন যার ডায়াবেটিস রয়েছে, and she is or he is suffering from long standing diabetes, অনেক দিন ধরে হয়তো তার ডায়াবেটিস যে এন্ডোক্রাইনোলজিস্ট তিনি কিন্তু জানেন যে তার ডায়াবেটিস রয়েছে, তার কি অস্টিওপোরোসিস হচ্ছে কিনা, এবং তিনি যথার্থই তার অস্টিওপোরোসিসটিকে নির্ধারণ করে ট্রিটমেন্টও দিতে পারবেন। নট নেসেসারি যে তাকে অনেক কাছে যেতে হবে। তবে হ্যাঁ, তার ফিজিওথেরাপি লাগতে পারে, তার কিছু এক্সারসাইজ লাগতে পারে, লাইফস্টাইল মডিফিকেশন লাগতে পারে। মানে সিডেন্টারি ওয়ার্ক তো একটা ইম্পর্টেন্ট কারণ। আমি হয়তো বলিনি যে সিডেন্টারি বা বসে থাকা, যারা সারাদিন বসে থাকে কম্পিউটার বা এসবে, যারা সিগারেট খাচ্ছেন বেশি, যাদের অ্যালকোহল ড্রিঙ্কস করছেন বেশি, বোন টক্সিক এজেন্ট নিচ্ছেন, তাদের কিন্তু অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তো সেই এন্ডোক্রাইনোলজিস্ট কিন্তু জানেন যে আমার পেশেন্টের কি হতে যাচ্ছে। আমি যেমন গাইনোকোলজিস্ট, আমার কাছে মেনোপজের একটি মহিলা এসেছেন, তিনি বলছেন তার কোমরে ব্যথা, তার হাতে ব্যথা, তার একটুতেই হাতটা কষ্ট হচ্ছে। আমি কিন্তু জেনে যাচ্ছি যে তার বোন ম্যাস ডেনসিটি দেখে যে কমে গেছে কিনা, আই ক্যান গিভ হার মেডিসিন। বাট আবার যদি বলি আমি রিউমাটোলজিস্ট, আচ্ছা, যে অনেক দিন থেকে আর্থ্রাইটিসে ভুগছেন, তার অস্টিওপোরোসিস হচ্ছে, তিনিও বুঝতে পারছেন এবং তিনিও চিকিৎসা দিতে পারছেন। কিন্তু সবার শেষে দেখা যায় অস্টিওপোরোসিস একটা মাল্টি প্রফেশনাল টিম ওয়ার্কতে কাজ করতে হয়। যেমন এন্ডোক্রাইনোলজিস্ট তার এন্ডোক্রাইন অ্যাসপেক্টটা দেখবে, আমি যদি মহিলার কথা বলি, আমি মেনোপোজাল অ্যাসপেক্ট দেবো, যে শুধু অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট ইজ নট এনাফ, শি নিডস মোর সাপোর্ট। তেমনি রিউমাটোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, সাইকোলজিস্ট, ডায়েটিশিয়ান অ্যান্ড জিমন্যাস্টিক্স, অল টুগেদার আচ্ছা, উই ক্যান হেল্প হার। সুতরাং যার যার পেশেন্ট সবাই আমরা জানবো যে অস্টিওপোরোসিস কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কেমন করে তাকে নির্ধারণ করবো, তখন তো তাকে কোথায় আমি বেস্ট প্রেসক্রিপশনটা দিতে পারবো। অর্থাৎ আসলে কোন বিষয়টির কারণে এটি হচ্ছে Exactly. সেটি অনুসারে কোন চিকিৎসকের কাছে যাবেন সেটি নির্ধারিত হয়। জি, আরেকটি বিষয়, আপনি ফিজিওথেরাপির কথা বলছিলেন, এক্ষেত্রে সেক্ষেত্রে অস্টিওপোরোসিসের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু? হ্যাঁ, এটি তো ফিজিওথেরাপিস্টরা খুব চমৎকার করে তারা বর্ণনা দিয়ে থাকেন, এটি অবশ্যম্ভাবী। তবে আমাদের অ্যাসপেক্টে আমরা ফ্রম আওয়ার পয়েন্ট অফ ভিউ আমরা দেখেছি যে তার ব্যাক পেইন হচ্ছে, প্রচুর ব্যাক পেইন হচ্ছে, সেটা অস্টিওপোরোসিস থাকতেও হচ্ছে, মাসলটা খুব হার্ডেনিং হয়ে যায়।
তো ফিজিওথেরাপিস্ট তাদেরকে সেগুলো এক্সারসাইজ করে তাকে সচলাচল করতে পারে, সচল করতে পারে। আর আমরা সকলে জানি অস্টিওপোরোসিসকে প্রতিরোধ করতে হলে অ্যাক্টিভিটিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো হয়তো তিনি নিজে করতে পারছেন না, সেখানে আমার ফিজিওথেরাপিস্ট তাকে হেল্প করছেন। আচ্ছা, আর নিজে করতে পারে তো খুবই ভালো, তবে বিশেষ বিশেষ জায়গায় কেমনটিভাবে করতে হবে তারা সেটি তাকে গুছিয়ে দিয়ে বলতে পারবে। আচ্ছা, আর যারা একেবারেই পারছেন না ওদের তো মেশিন থাকে, সেটিতে বসে, বিশেষ করে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা তো সকল এক্সারসাইজ করতে পারেন না, তাদের জগিং বললেই তারা পারবে। এর চিকিৎসা পদ্ধতি আসলে কি কি রয়েছে বাংলাদেশে, এই বিষয়টি জানবো, সাথে আরেকটি বিষয় একটু জানবো যেটি আমাদের অনেক দর্শকেরই জানবার বিষয়, সেটি হচ্ছে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এই অস্টিওপোরোসিসের চিকিৎসায় বাংলাদেশ কত দূরে গিয়েছে। জি, অনেক ধন্যবাদ। আসলে অস্টিওপোরোসিস একটি কষ্টের জিনিস, আমি বলেছি প্রথমে যে এটা স্লো মোশন ডিজাস্টার, তো এটিকে প্রতিহত করতেই হবে। একবার হয় কি, প্রকৃতির বিধান অনুযায়ী আমাদের অস্টিওপোরোসিস আসবে, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে অস্টিওপোরোসিস থেকে যেন আমরা ফ্র্যাকচারে না পরিণত হই। আচ্ছা, তাহলে যখন অস্টিওপোরোসিস হচ্ছে সেটির চিকিৎসা বলতে প্রথমে তো ইজ দেয়ার এনি ফ্যাক্টরস যেটি আমার অস্টিওপোরোসিস করছে সেটিকে বার করতে, সে ডায়াবেটিসই হোক লং স্ট্যান্ডিং, তার কোনো বোনস ডিজিজই হোক, কোনো এন্ডোক্রাইন ডিসঅর্ডারই হোক, আচ্ছা, বা কোনো টক্সিক এজেন্ট সে করছে কিনা সেগুলো আমাদেরকে খুঁজে নিতে হবে, নিয়ে সেটিকে আমাদের মডিফাই করতে হবে। আচ্ছা, 2 নম্বর, আমরা জানি যে অ্যালকোহল, স্মোকিং এবং বোন টক্সিক এজেন্টগুলোকে প্রতিহত করতে হবে। 3 নম্বর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সচল থাকতে হবে, অ্যাক্টিভিটিস, এক্সারসাইজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সারা পৃথিবীতে বলা হচ্ছে যে এক্সারসাইজ এমন একটি অস্ত্র যেটিকে দিয়ে আমরা অস্টিওপোরোসিসকে প্রতিহত করতে পারবো। আচ্ছা। অ্যাটলিস্ট আমরা যদি সপ্তাহে 150 মিনিটস, জি, আমি যদি সোজা বাংলায় বলি, প্রতিদিন হাফ অ্যান আওয়ার, আচ্ছা, খুব বেশি বলছি না, দর্শক পারবেও না, হাফ অ্যান আওয়ার যদি আমরা অ্যাক্টিভিটিস করি, ঘাম ঝরানো হাঁটাহাঁটি করি, দ্যাট ইজ ওয়ান্ডারফুল। সেটি কিন্তু আমাদের অস্টিওপোরোসিসকে প্রতিহত করতে পারে। আচ্ছা, তারপরে আমরা দেখেছি খাবারের সমান, মানে সুষম খাদ্য খেতে হবে। আমরা কিন্তু ইনফরমেশনের অভাবেই হোক, আমরা কিন্তু আমাদের পেশেন্টদেরকে ইনফরমেশন দিতে হবে কোন খাবারটি খেলে তার অস্টিওপোরোসিস হবে না বা অস্টিওপোরোসিসকে অস্টিওপোরোসিসের খাদ্যাভ্যাস নিয়ে আমরা জানবো, তবে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অস্টিওপোরোসিস নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। বাচ্চা হয়ে যাবার পরে আমাদের খুব কম মেয়েরাই আছে যারা মুটিয়ে যাওয়ার ভয়ে সাইকোলজিক্যাল প্রবলেমে ভোগেন না, এবং এটা থেকে পরিত্রাণ পাওয়া যে খুবই সহজ, একটু সচেতন হলেই যে আমরা এখান থেকে নিজের মুডটাকে বুস্ট আপ করতে পারি সেটা কিন্তু মাথায়ও থাকে না, বা আশেপাশে যারা থাকেন তারাও সেই হেল্পটা কম করে থাকেন। চলুন জেনে নেওয়া যাক কী কী নিয়ম মেনে চললে খুব সহজেই আপনি এই ধরনের স্ট্রেস থেকে রিলিফ পেতে পারেন। কারণ দেখা যায় যে একটি বাচ্চা হওয়ার পরে মা যে থাকেন সে হয়তো রাতের ঠিক মতো ঘুমাতে পারেন না, সেখান থেকে সকালবেলা থেকে দুপুর এবং রাতের যে তার প্রাত্যহিক কাজ করার মেইনটেনেন্সটা সেটা কিন্তু ব্যাঘাত ঘটে। সে আগে যেভাবে জীবনযাপন করতেন তার জীবনযাপনের কিন্তু বিশাল একটা চেঞ্জ চলে আসে, সেখান থেকে সে কিন্তু একটা স্ট্রেস থাকে যে আমি আসলে কিভাবে গুছালে নিজের জন্য সময় বের করে নিজের ডায়েটটা আলাদাভাবে খেতে পারবো। আরেকটা মেইন কথা হচ্ছে যে অনেক মাই মনে করেন যে আমি যেহেতু ল্যাকটেটিং স্টেজে আছি, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি, এই সময় আমি ডায়েট করতে পারবো না। এটি একটি ভুল ধারণা। আপনি চাইলে আপনার ডায়েট মেনটেন করেও কিন্তু আপনার ওজনটাকে নিয়ন্ত্রণও করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনার বাচ্চার যে দুগ্ধপান করার যে সিস্টেমটা এখানেও কিন্তু কোনো ব্যাঘাত ঘটবে না। কারণ অনেকেই মনে করেন বেশি বেশি মিষ্টি খেলে বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে হয়তো মিল্ক সিক্রেশন বেশি হয়, এটাও একটি ভুল ধারণা। আপনার মেইন কথা হচ্ছে বডিতে আপনি হাইড্রেটেড আছেন কিনা, মানে আপনার পর্যাপ্ত পানির ফ্লোটা বডিতে আছে কিনা। এর জন্য কিন্তু এই দুগ্ধদানকারী মাদেরকে আমরা বলি, ল্যাকটেটিং মাদেরকে, যে বাচ্চাকে ব্রেস্টফিড করানোর আগে 2 গ্লাস পানি আপনি খাবেন এবং ব্রেস্টফিড করানোর পরে 2 গ্লাস পানি আপনি খাবেন, এবং দিনের খাদ্য তালিকাতে আপনি সুষম খাদ্যের ব্যালেন্সটা খুব বেশি করে রাখবেন। যেহেতু আপনি ওজন কমাতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কার্বোহাইড্রেটটা কী ধরনের চয়েস করবেন এটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা
অনেক ওভারওয়েট হয়ে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্সারসাইজটা করা সম্ভব না। তাই এই ফ্যাটটা বার্ন করতে হলে আপনাকে কার্বোহাইড্রেটটাকে একটু কাট করতে হবে। যেমন হচ্ছে গিয়ে আগে যে পরিমাণ কার্বোহাইড্রেট আপনি নেওয়ার কথা ছিল, যদি আপনি 2 কাপ কার্বোহাইড্রেট নেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটা 1.5 কাপ করে ফেলবেন এবং সেটা কিন্তু আপনি ফুল ফাইবার করবেন, মানে হচ্ছে ব্রাউন রাইস বা ব্রাউন আটা আপনি খাবেন। এখন কিন্তু খুব সহজেই আমরা অনলাইন থেকে শুরু করে যে কোনো শপেই কিন্তু আমরা লাল চাল বা লাল আটা পেয়ে থাকি। এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কারণ এই লাল আটা লাল চালটা যেটা করে আপনার খাবারের স্যাটাইটিটা এনে দেয় এবং এটা ভাঙতে অনেক সময় লাগে এবং আপনার যে ক্ষুধা লাগা ভাবটা, বিশেষ করে যাদের বাচ্চা হয়ে যায় তাদের কিন্তু একটা কমপ্লেইন থাকে যে আমার ঘন ঘন ক্ষুধা লাগে, আমি আসলে কি খাবার খাবো। সো এই ঘন ঘন ক্ষুধা লাগার সময়টা কিন্তু আপনাকে অনেক প্রলং করবে। তাহলে হবে কি, আপনার ক্যালোরিটা কনজিউম করতে কিন্তু আপনাকে সাহায্য করবে, কারণ পরবর্তী যে খাবার খাওয়ার আপনার ইচ্ছাটা সেটা কিন্তু অনেক পরে আপনার জন্মাবে। আপনি কিন্তু অবশ্যই দুধ খাবেন, কারণ দুধ যেটা আছে নন ফ্যাট সেটা আপনার জন্য দরকার, কারণ ফ্যাট বাদ দিয়ে দুধের যে অন্যান্য উপকরণগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে মিল্ক সিক্রেশন করতে অনেক সাহায্য করবে। পাশাপাশি আমরা মুরগি এবং মুরগির বুকের মাংসটা আমরা খেতে পারি, এটা কিন্তু ফ্যাট ফ্রি এবং অন্যান্য অংশে কিছুটা ফ্যাট থাকে। এবং আপনি বিভিন্ন ধরনের মাছ খাবেন, সামুদ্রিক মাছ অন্তত 2 দিন রাখবেন, কারণ এখানে কোলিন আর ডিএইচএ থাকে, সেটা হচ্ছে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে, আপনার দুধের যে কোয়ালিটিটা আছে সেটা ইনরিচ করতে সাহায্য করবে। আর আপনাকে যেটা করতে হবে, বিভিন্ন রঙের সবজি এবং ফল খেতে হবে। সাধারণত আমরা সবুজ রঙের ফল এবং সবজি বেশি খেয়ে থাকি, কিন্তু আমাদের আশেপাশে অন্যান্য যে ফল এবং সবজিগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টি থাকে, সেই পুষ্টিগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমরা মায়েরা যদি এভাবে আমাদের প্রাথমিক খাবারটা মেনটেন করতে পারি এবং আমরা 6 ভাগে ভাগ করে ছোট ছোট মিলে আমরা যদি খাই 3 ঘন্টা পর পর, তাহলে কিন্তু ল্যাকটেটিং মারা যারা আছেন বাচ্চা হয়ে যাওয়ার পরেও তাদের ওজনটা ধরে রাখাটা খুব সহজ হয়ে যাবে। ম্যাডাম, যে বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে জানছিলাম যে খাদ্যাভ্যাসের কথা বলছিলেন, জি। তো খাবারটি খুব গুরুত্বপূর্ণ। যখন আমাদের অস্টিওপোরোসিসকে প্রতিহত করতে হলে এমন খাবার খেতে হবে যেখানে প্রচুর ক্যালসিয়াম রয়েছে, ভিটামিন ডি রয়েছে। কেননা ক্যালসিয়াম একটি ইম্পর্টেন্ট এলিমেন্টস। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, এগুলো সব কিন্তু আমাদের হাড়কে মজবুত করে। আচ্ছা। তো একটি কথা না বললেই নয়, এই বুড়ো বয়সে এসে যে অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট করব সেটি সঠিক নয়। একেবারে ছোটবেলা থেকে যার বাড়িতে ছোট্ট শিশু আছে সে যেন ক্যালসিয়াম খায়, মিল্ক খায় এবং রোদে দৌড়াদৌড়ি করে, ভিটামিন ডি যেন আহরণ করে। আচ্ছা, এটি ছোটবেলা থেকে যদি আমরা শুরু করি, আজকাল তো একদম খেলা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, করোনা বলে একটা ব্যাপার রয়েছে, কিন্তু এখন তো করোনা কমে এসেছে। আবার শিশুদেরকে, আবার কিশোরীদেরকে বা কিশোরদের, তরুণদের খেলাধুলা যেতে হবে, অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়াতে একেবারে হবে। মাস্ট, এবং রোদ গ্রহণ করতে হবে, সূর্যরশ্মি। আচ্ছা, তারপরে যখন আমরা বেশ বয়সে এলাম তখন আমাদের রোদ নিতে হবে। তো কেন? ভিটামিন ডি না হলে কিন্তু ক্যালসিয়াম আমরা অ্যাবজর্ব করতে পারবো না। সুতরাং ভিটামিন ডি নিতে হলে প্রতিদিন সকাল 9টা থেকে 3টে যে রোদগুলো আছে 15 মিনিট নিলে এনাফ। আর ক্যালসিয়ামযুক্ত খাবার, সাথে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট করতে হবে। জি, ক্যালসিয়াম সাপ্লিমেন্টের কথা ম্যাডাম বলছিলেন আপনি। সেক্ষেত্রে অনেকে যেটি করেন যে প্রতিদিনই একটা করে ক্যাপসুল তারা খেয়ে যাচ্ছেন এবং সেটা দীর্ঘদিন ধরে। এই বিষয়টি আসলে কতটুকু যৌক্তিকতার দাবি রাখে? ওয়েল, যদি একটি পুরুষ বা নারী তার যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি না থাকে, তার ক্যালসিয়াম নেবার কোনো দরকার নেই। আচ্ছা। কিন্তু আমরা দেখেছি যারা বোন লুজার, যাদের অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা রয়েছে, অস্টিওপেনিয়া আছে, মেনোপৌজোত্ত মহিলারা রয়েছেন, তাদের কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন আছে এবং 1000 থেকে 1200 ক্যালসিয়াম মিলিগ্রাম তাদের খেতেই হবে। তো খাবার থেকে যদি আহরণ করতে পারেন, লাইক আমরা যদি 1 গ্লাস মিল্ক বা ইয়োগার্ট, টক দই যদি আমরা দিই, চিজ, এখান থেকে যদি আমরা আহরণ করতে পারি ভালো, কিন্তু এটি আসলে হয় না। আমরা ম্যাডাম অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি। একটি বিষয় জানবার ছিল, সেটি হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। এটির সাথে অস্টিওপোরোসিসের কোনো সংযোগ আছে কিনা খুব সংক্ষেপে জানবো ম্যাডাম। হ্যাঁ, ধন্যবাদ। আমি তো এই বিষয়ে খুবই কাজও করছি এবং আমার অত্যন্ত আগ্রহ এই বিষয়ে কাজ করার। সেটি হচ্ছে, আমরা দেখেছি যে মেনোপৌজোত্ত নারীদের এস্ট্রোজেন ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে এবং একটি প্রধান কারণ হচ্ছে এস্ট্রোজেন কমে যাওয়ার জন্যই অস্টিওপোরোসিস হচ্ছে। আচ্ছা। এবং এস্ট্রোজেনকে বলা হয় যে এটি আশীর্বাদ একটি নারীর জন্য। তো যেহেতু তার এস্ট্রোজেন কমে গেছে, অস্টিওপোরোসিস হচ্ছে, অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকলে আমরা যদি মেনোপজ হরমোন থেরাপি তাকে
দিয়ে থাকি জি। দেখা গেছে সেটা অস্টিওপোরোসিসকে প্রতিহত করবে। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আমিও দর্শকদের জানাচ্ছি আমার অনেক অনেক শুভেচ্ছা, এনটিভিকে জানাচ্ছি চমৎকার একটা অনুষ্ঠান করাবার জন্য, আর সঞ্চালককে জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অস্টিওপোরোসিস নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। প্রেগন্যান্সি অবশ্যই একটা সুন্দর অভিজ্ঞতা। এটার জন্য এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস বা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এটার জন্য প্রিপারেশন প্রয়োজন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।